বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন সুজন সম্পাদক এবং নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিশনের প্রধান, জাতীয় ঐকমত্য কমিশনেরও সদস্য ছিলেন ডক্টর বদিউল আলম মজুমদার, এবং আমার ডানে রয়েছেন ব্যাংকার হিসেবে অত্যন্ত সুপরিচিত কিন্তু অর্থনীতির বিশ্লেষক, শিক্ষক, লেখক মামুন রশিদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনার কাছ থেকে প্রথমে আমি একটু বুঝতে চাই, সামনে নির্বাচন, মাত্র কয়েকটা দিন বাকি আছে, কেমন হতে যাচ্ছে এই নির্বাচন? কেননা 14, 18, 24, তার আগেও 8 কিংবা তারও পেছনে বহু বছর ধরে আপনি নির্বাচন নিয়ে কথা বলছেন, কাজ করছেন, এবং এবার তো আপনারা নিজে কমিশন প্রধান হিসেবে এফোর্ট দিলেন, ঐকমত্য কমিশনে কাজ করলেন, এবং এখন গণভোটের প্রচারণায়ও আপনাকে কম বেশি দেখা যাচ্ছে। সব মিলিয়ে কেমন নির্বাচন হতে যাচ্ছে এটা তো আমাকে জ্যোতিষ হইতে হবে এই প্রশ্নের উত্তর দিতে হলে। না, কেন পুরো নির্বাচনের প্রক্রিয়া দেখলেই তো বোঝা যায়। আমি কায়মন বাক্যে প্রার্থনা করি যে এটা একটা আমাদের সকলের স্বার্থে, আমাদের জাতির স্বার্থে, আমাদের ভবিষ্যৎ বংশধরদের স্বার্থে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। এর মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাপথের সূচনা হবে, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কিনা তা নির্ভর করবে আরও অনেকগুলো বিষয়। কিন্তু তার আগে প্রশ্ন হচ্ছে, যে ধরনের নির্বাচন আমরা চাই বা যে ধরনের নির্বাচনের জন্য সংগ্রাম হয়েছে, অভ্যুত্থান হয়েছে, সেই ধরনের নির্বাচন হচ্ছে কিনা। আমার অসন্তুষ্টি আছে ব্যক্তিগতভাবে। আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে যে সকল সুপারিশগুলো করেছিলেন, দুর্ভাগ্যবশত সেই সকল সুপারিশগুলো অনেকগুলোই উপেক্ষিত হয়েছে। তো এটাতে ব্যাপক অসন্তুষ্টি আমাদের। আর এর পাশাপাশি যে নির্বাচন কমিশন যেই ভূমিকা রাখছে গত তাদের গঠনের পর থেকে, তো এই ভূমিকাটাও অনেক ক্ষেত্রেই যে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক কিনা সে ব্যাপারেও প্রশ্ন রয়েছে। যেমন তারা এই যে মনোনয়ন চূড়ান্ত অনেক ক্ষেত্রে ছাড় দিয়েছে যেগুলো অনাকাঙ্ক্ষিত। যেমন তারা ছাড় দিয়েছে যে ঋণ খেলাপিদেরকে। আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশ করেছিলাম 6 মাস আগে তাদের ঋণটা রেগুলারাইজ করতে হবে, আর কোনো হ্যাবিচুয়াল মানে অভ্যাসগত কোনো ঋণ খেলাপি যেন কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। কিন্তু একজনের বেলায় তো নির্বাচন কমিশন বলেছে বৈধ করে দিলাম, টাকাটা কিন্তু ফেরত দিয়ে। তো এটা তো একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের পক্ষে এইরকম বক্তব্য কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। এছাড়াও তারা অনেক ক্ষেত্রেই ছাড় দিয়েছে, যেমন দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে ছাড় দিয়েছে, যেগুলো সুষ্ঠু নির্বাচনের জন্য ইতিবাচক নয়। না, কিন্তু তাদের তো বইয়ে যা আছে, বিধান যা আছে, সেই অনুযায়ী যাওয়ার কথা। কিন্তু যেমন দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে আমি শুনেছি যেটা করেছে, যে আপনি যদি দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেন তাহলে আপনার ডকুমেন্টেশন থাকতে হবে, আপনার কোনো একটা কর্তৃপক্ষের কাছ থেকে আপনার একটা প্রত্যয়নপত্র কিংবা কিছু একটা ডকুমেন্ট থাকতে হবে যে আপনি ওই নাগরিকত্ব ত্যাগ করেছেন। আমি শুনেছি যে এই রকম কেউ হয়তো অ্যাপ্লাই করেছে, কেউ এটা একটা ওই যে ডিক্লারেশন দিয়েছে। আমি ঠিক ওই যে জানি না ওই যে, কিন্তু এই রকম কোনো ডকুমেন্টেশন ছাড়া এরকম তারা অনেকের মনোনয়ন বৈধ করেছে। আর ওই যে একটা ক্ষেত্রে যেমন ঋণ খেলাপির ক্ষেত্রে এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো এই সবগুলো, এবং এইভাবে যখন একটা কমিশন ছাড় দেয়, অন্যায় করে পার পেয়ে যায়। বস্তুত আমাদের যেটা হওয়া উচিত, এই যে মনোনয়নপত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা। এরপরে আমাদের উচ্চ আদালতের রায়ও আছে। আর শুধুমাত্র দুটো ক্ষেত্রে তাদের আদালত শরণাপন্ন হতে পারে, ম্যালিস ইন ল অ্যান্ড কোরাম নন জুডিস, মানে ওই যে আইনের চরম ব্যত্যয় ঘটলে কিংবা চরম অবিচার হলে তারা যেতে পারে। কিন্তু আমাদের অতীতে যেটা করেছে সে আদালত যে এমনকি নির্বাচনের আগের দিন পর্যন্ত কারো মনোনয়নপত্র বৈধ করে দিয়েছে, এবং যেটা কাঙ্ক্ষিত নয়, যেটা আদালতের রায়ের পরিপন্থী। তো এবারও কিন্তু আমাদের আদালতে সেই রকম ভূমিকা দেখা গিয়েছে। তো এইসব কারণে এমনি বিধান অনুযায়ী, সর্বশেষ আরপি অনুযায়ী নির্বাচন কমিশন কখন নির্বাচন স্থগিত করতে পারে
এবং কখন নির্বাচন বাতিল করতে পারে? না, ধরেন ওই যে এপারে আদালতের রায় আছে, জাস্টিস এবাদুল হকের একটা রায়, তাও নারায়ণগঞ্জের ওই যে খলনায়ক একজন নায়ক যিনি মারা গিয়েছেন, ওই যে সাত খুন মামলার একজন তো এখনো জেলে, তাদের একটা মামলাতে তিনি রায় দিয়েছিলেন, জাস্টিস এবাদুল হক যিনি আমাদের সহসভাপতি ছিলেন সুজনের। তিনি বলেছেন যদি নির্বাচনকালীন কোনো অভিযোগ উঠে, কন্টেম্পোরেনিয়াস যদি অভিযোগ উঠে যে ওই যে নির্বাচনে কারচুপির কিংবা অনিয়মের, তাহলে নির্বাচন কমিশনের নির্বাচনের গেজেট প্রকাশ না করে তারা তদন্ত সাপেক্ষে নির্বাচন বাতিল করতে পারে এবং পুনর্নির্বাচনের তারা নির্দেশ দিতে পারে। সংঘর্ষের ক্ষেত্রে নতুন আরপিও অনুযায়ী যদি সংঘর্ষটা ব্যাপক হয়, যেটা নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করবে, তো এটা তো তদন্তের বিষয়। এবং নির্বাচন কমিশন তো এটা ওই যে স্ট্যাচু না, একটা পুতুল না। নির্বাচন কমিশন বিবেক বুদ্ধি বিবেচনা খরচ করে তদন্তের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে যে এই অনিয়মগুলো হয়েছে, এই অনিয়মের মাধ্যমে পুরো নির্বাচনটাই এটা এই যে বিতর্কিত কিংবা এই পুরো নির্বাচনটাই প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো সেই ক্ষমতা তাদের আছে, তো সেই ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আদালতের রায় তো একটি দুটি সেন্টারও যদি, আমার মনে হয় না এটা যৌক্তিক হবে এবং এটা কাঙ্ক্ষিত হবে। আইনে আছে, মানে বিধানে আছে, যৌক্তিক বিধানে আই ডোন্ট থিংক এটা বিধানে আছে। এটা ওই ভাষাটাই আর কি। এমনি আপনি কি মনে করছেন যে সরকার, কারণ সরকারের ভূমিকা নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সরকার নিরপেক্ষ আচরণ করছে বা সরকার জাতীয় সংসদ নির্বাচনে যতটা আগ্রহী গণভোটের ব্যাপারে? গণভোটের ব্যাপারে সরকার আগ্রহী, সরকার আমি যতটুকু সম আগ্রহী না দুটোর বিষয়। হ্যাঁ, তারা সম আগ্রহী না হওয়ার যৌক্তিকতা এই যে এটা নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের দায়িত্ব। তো এটা যদি আগ্রহটা যে এই যে প্রভাব খাটানোতে পর্যবসিত হয়, তাহলে তো কোনোভাবেই সেটা কাঙ্ক্ষিত হবে না। তো আমি অনাগ্রহটাকে এইভাবে দেখি, তারা কোনোভাবে এটাকে প্রভাবিত করার আমি আশা করি। এবং গণভোটে হ্যাঁ নাতে তো বাংলাদেশের সব নাগরিক একমত নয়, এবং সরকার যখন একটা পক্ষ নয় তার মানে সরকার নিরপেক্ষ নয়, এই সিদ্ধান্ত এটা এই ব্যাপারে নির্বাচন কমিশন একটা মস্ত বড় ভুল করেছে। নির্বাচন কমিশন যে নির্দেশনা জারি করেছে, সরকার এটা করতে পারে না। সরকার এবং আমার কাছে ওই কাগজটা আছে, আমি আপনাকে দেখাইতে পারি। ওই কাগজটাতে নির্বাচন কমিশন বলেছে যে গণপ্রদত্ত আদেশ 1972 অনুচ্ছেদ 86 বিধানাবলীর প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত সচেতন করতে পারবেন, তবে তিনি গণভোটে হ্যাঁ না এর পক্ষে বা এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহ্বান করতে পারবেন না। এখানে ভুলটা হলো এই যে 86 অনুচ্ছেদ, এটা হলো আরপিওর বিধান এবং এটা সংসদ নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য, এটা গণভোটের বিষয়ে প্রযোজ্য নয়। তো এটা নির্বাচন কমিশন এটা মস্ত বড় ভুল করেছে। এবং আমি আপনাকে 86 অনুচ্ছেদটা যে নির্বাচন কমিশন এখনই নির্বাচন অনেক দূরে, এখনই চাপ সামলাতে পারছেন, এরকম ভুল করে, আপনার কথা যদি ঠিক হয়ে থাকে, সেই নির্বাচন কমিশন কিভাবে একটা ভালো নির্বাচন সংসদ এবং একই দিনে দুটো নির্বাচন প্রথমবারের মতো বাংলাদেশে কিভাবে করবে, সেটা একটা শেষ প্রশ্ন আপনার কাছে। আমি অনেক সময় নিচ্ছি, ওনার কাছে যাব। এটাই একটা আশঙ্কার বিষয়। আরেকটা হলো আমাদের যেই গণতান্ত্রিক মূল্যবোধে যে অবক্ষয় ঘটেছে, যে আমরা অসহিষ্ণুতায় সহিংসতা ঘটে। আরেকটা হলো আপনার কাছে আমার শেষ প্রশ্ন এই পর্যায়ে যে সেটা হচ্ছে যে নির্বাচন করবার জন্য যে প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা যারা আসলে অনেক কিছুরই তাদের উপরে নির্ভর করে, আমরা যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, প্রশাসন বলি, স্থানীয় প্রশাসনের কথাও আলোচনার মধ্যে নিয়ে আসতে পারি, আপনি কি মনে করেন কিনা যে নির্বাচন করবার জন্য একটা ভালো না মোটামুটি, এখন তো সবাই আছে হয়ে যাক একটা নির্বাচন, এই হয়ে যাক মার্কা নির্বাচনের জন্য তারা যথেষ্ট
আন্তরিক বা যথেষ্ট প্রস্তুত? এখানে এখানে কয়েকটা অংশীজন আছে, গুরুত্বপূর্ণ অংশীজন। প্রথম হলো নির্বাচন কমিশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন। তারপর হলো সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন, এবং তারপরে হলো রাজনৈতিক দল এবং তাদের মনোনীত প্রার্থীরা। এখন অবশ্যই আমি বলবো যে এই ইন অর্ডার অফ প্রায়োরিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমাদের রাজনৈতিক দল এবং তাদের মনোনীত প্রার্থীরা। তারা যদি সদাচরণ করে, তারা যদি অসহিষ্ণুতা প্রদর্শন না করে, এবং অসহিষ্ণুতা থেকে কিন্তু সহিংসতার সৃষ্টি হয়, তাহলে কিন্তু অন্যদের ভূমিকাটা গৌণ হয়ে যায়। তবে পাশাপাশি যদি তারা কেউ অন্যায় করে, তাহলে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হবে, একই সাথে নির্বাচন কমিশনকেও নিতে হবে। আমি বলছি নেওয়ার সক্ষমতা তাদের তৈরি হচ্ছে কিনা, বা তারা তাদের অ্যাক্টিভিটিজে মনে হচ্ছে কিনা তারা এখানে ভূমিকা রাখবে। আমাদের যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কিছু ক্ষেত্রে তো তারা দর্শকের ভূমিকা পালন করেছে। এই যে যেমন সামনের দিনগুলো তো যদি তারা দর্শকের ভূমিকায় থাকে, কেউ নিষ্ক্রিয়, কেউ সেগুলি আশঙ্কা সৃষ্টি করে। তো সেইভাবে তাদেরকে মোটিভেট করা যায়নি বা তার তৈরি করা যায়নি এটা ভালো নির্বাচন করবার জন্য। আমি আশা করি যে ভবিষ্যতে এই অবস্থা থেকে বেরিয়ে এসে তারা কঠোরতা প্রদর্শন করবে এবং ন্যায়নীতির সাথে তারা প্রস্তুত। আমি আসছি আবার আপনার কাছে, মিস্টার মামুন রশিদ, আপনার কাছ থেকে শুনতে চাই। আমি মূলত আসলে সরকারের প্রশ্নটাই, মানে সরকারের ইচ্ছের উপরেই অনেক কিছু নির্ভর করে। অতীতে আমরা নির্বাচনে দেখেছি, অবশ্যই রাজনৈতিক দলগুলো বা যেসব প্রতিষ্ঠানে আমরা কথা বলছি তাদের ভূমিকাও মুখ্য। ওভারঅল পারফরমেন্স আপনি সরকারের কেমন দেখলেন? এবং আমরা যদি নির্বাচনকে ফোকাস করতে বলি, মানে তাদের ফোকাসটা সেই জায়গায় আছে কি না, আপনার কাছে কি মনে হয়? অত্যন্ত ধন্যবাদ আপনাকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি মোটেই এই ধরনের আলোচনার জন্য প্রস্তুত ছিলাম না। আর বেশিরভাগ হচ্ছে যে এটা সম্ভবত এই সমস্ত বিষয়ে এবং ওনার সাথে আমার প্রথম আলোচনা। আমাকে যদি কেউ জেনে থাকেন কিংবা আমি আপনার যে অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেছি, সো দিস ইজ নট মাই সাবজেক্ট। আমি সাধারণত আপনাদেরকে বলে থাকি যে পলিটিক্যাল সায়েন্স ওয়াজ মাই সাবসিডারি ফর ডিউরিং মাই অনার্স টাইম, ইকোনমিক্সের পাশাপাশি। এবং সাবসিডারি সাবজেক্টগুলো আমরা খুব একটা মনোযোগ দিয়ে পড়তাম না তখন, পাশ করার জন্যই যথেষ্ট ছিল, যেহেতু নাম্বার যোগ হতো না, পাশ করলে যথেষ্ট। তারপরেও ওনার সামনে নির্বাচন নিয়ে, নির্বাচনের আর্কিটেকচার, নির্বাচনের এথিক্স, এগুলা নিয়ে আমি মোটেই সক্ষম নই। আমার এই 41 বছরের পেশাগত জীবনে দেশে বিদেশে কাজ করে যেটা আমি শিখেছি, সেটা হচ্ছে যে হাউ এ গভর্নমেন্ট শুড বিহেভ, হাউ এ প্রাইভেট সেক্টর শুড বিহেভ, হাউ এ পলিটিক্যাল পার্টি ইন পাওয়ার শুড বিহেভ। আর বাকিগুলো হচ্ছে এক্সপেকটেশন। অপোজিশন বেশি অত্যাচার করবে না, মারামারি কাটাকাটি করবে না, রাস্তায় শান্তি শৃঙ্খলা নষ্ট করবে না। তারপর হচ্ছে প্রতিষ্ঠানগুলোর কথা আমরা বারবার বলি, যারাই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে পড়েছি, যেটাই ঘটুক না কেন ট্রাম্প প্রশাসনের সময়, কিন্তু আমাদের ভুললে চলবে না, এখনও কিন্তু পৃথিবীর কোনো একটা দেশ একটা MIT বানাতে পারে নাই, একটা হার্ভার্ড বানাতে পারে নাই, একটা কার্নেগি মেলন বানাতে পারে নাই, একটা স্ট্যানফোর্ড বানাতে পারে নাই, একটা কলম্বিয়া বানাতে পারে নাই। সুতরাং আমি এমনকি একটা IITও বানাতে পারি আমি কিছুটা এই প্রেক্ষিতে চলি, আমার সীমিত ভালো অভিজ্ঞতার ভিত্তিতে। সো আমি যেটা মনে করি যে এই সরকার, মানে আমাকে যদি কোনোদিন আমি যদি মানে আমরাও স্যারদের মতো এত বয়স হয়নি আমাদের, কিংবা অভিজ্ঞতা হয়নি, কিন্তু কমও হয়নি, যেহেতু অনেকগুলা দেশে কাজ করার সুযোগ হয়েছে, অনেকগুলো দেশে পড়ার সুযোগ হয়েছে। আমি হয়তো নিজে মেধাবী ছাত্র না, কিন্তু আমি হার্ভার্ডের বেস্ট টিচারটার সাথে কোর্স করেছি। আমি হয়তো মোটেই অ্যাভাব এভারেজ ছাত্র না, কিন্তু আমি হয়তো লন্ডন বিজনেস স্কুলে বেস্ট অফ দ্য স্ট্র্যাটেজি টিচারের ক্লাস করেছি। যে প্রতিষ্ঠানে কাজ করেছি তাদের সৌজন্যেই হোক আর আমার নিজের উদ্যোগেই হোক, সো সেই ক্ষেত্রে অভিজ্ঞতাটুকু খুব একটা কম বললেও চলবে না। আর আমি যেহেতু কান্ট্রি রিস্ক অডিটার ছিলাম, সো আমারও অবস্থা কিছুটা ওনার মতো। ওই দেশের রাজনীতিটা কোন দিকে যেতে পারে, যেটা আজকে আমাদের সময় তার জিও পলিটিক্স পড়ানো হতো না, আমাদের সময় মার্কেটিং 101 থেকে মার্কেটিং 501 এরকম পড়ানো হতো। এখন জিও পলিটিক্স যেহেতু খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে, এবং আপনি যেহেতু আপনার সম্প্রতি সাক্ষাৎকারও বলেছেন, আমি যেটা পছন্দ করেছি ওই লাইনটি, যে জিও পলিটিক্স যে এরকম একটা মানে
বাংলাদেশের মতো একটি বিকাশমান অর্থনীতি বলুন, স্বল্পোন্নত অর্থনীতি বলুন, কিংবা 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 রাজনৈতিকভাবে যে কোনো সময় সহিংস হয়ে পড়তে পারে এরকম দেশ বলুন, জিও পলিটিক্স যে এত ইম্পর্টেন্ট হয়ে যাবে যে আগে শুনেছিলাম বিকজ অফ মিয়ানমার, বিকজ অফ বে অফ বেঙ্গল পলিটিক্স, বিকজ অফ বিমস্টেক, বিকজ অফ ইন্ডিয়া বিং আওয়ার নেইবার, চায়না বিং অলসো আওয়ার নেইবার, এগুলোকে ব্যালেন্সিং ইফেক্টে জিও পলিটিক্স ইজ গেইনিং মোমেন্টাম। বাট এখন যে এত ইম্পর্টেন্ট হয়ে যাবে, এবং কি যেমনটি ধরেন একটা দেশ পাকিস্তান, ধরেন পাকিস্তানকে যেভাবে গ্রিট করা হলো, আমি পাকিস্তান অডিট করেছি, এবং ইনসিডেন্টালি যখন আমাদের মাননীয় গভর্নর ডক্টর আহসান মনসুর ছিলেন IMF-এর কান্ট্রি হেড, তখন আমি পাকিস্তান অডিট করি, কান্ট্রি রিস্ক ট্রেজারি অডিট করি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের। সো তখন তো আমরা যেটা দেখি, প্রথম কথা এগুলো যদি আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিয়ে আসি, যে সামরিক অভিজ্ঞতা আমাদের এই অনুষ্ঠানে আমি অনেকবার বলেছি যে আমাদের এখানে ঝেড়ে কাশা যায় না। কারণ হচ্ছে যে ধরেন আপনি ওনার সম্বন্ধে একটা আলোচনা করব, কিন্তু ওনার পরিবারে হয়তো 5 জন লোক আমার অত্যন্ত নমস্য, সো আমাকে স্বাভাবিকভাবে ওনাদের সাথে চলতে হয়। সো আমার পক্ষে কোনোদিনও ঝেড়ে কাশা সম্ভব নয়, এক। দ্বিতীয় হচ্ছে আমাদের সোসাইটিটা একটা ছোট্ট ভূখণ্ডের মধ্যে 18 কোটি লোক, খুব ক্লোজলি হেল্ড। সো এটা আরেকটা কারণ। আর প্রত্যেকেই কারো না কারো আত্মীয় হয়। এই কারণে কেউই যে বলতে পারছে না যে আমি একদম পুরো মিস্টার পিউরিটান। এটা রাষ্ট্রের সর্বোচ্চ লেভেল থেকে শুরু করে বিচারালয় পর্যন্ত। তো এই কারণে আমরা একটু লেপটালেপটি করে পড়ে যাই। তো এখন এটাকে যদি আরও ফাস্ট ফরওয়ার্ড করে এই সরকারের উপর আপনি বলেছেন, শুরুর থেকে আই এম নট কনভিন্সড। আমি যেহেতু বিভিন্ন দেশে প্রচুর জ্বালাও পোড়াও আফ্রিকার কান্ট্রিগুলোর অডিট করার সুযোগ হয়েছে, প্রচুর কু হচ্ছে, মানে 1 মাসের মধ্যে 4টা কু হয়ে গেছে, এরকম দেশও কাজ করেছি ওয়েস্ট আফ্রিকার। সো আমার কাছে আই এম নট এবল টু রিকনসাইল ডে 1 থেকে সরকারটা কীভাবে গঠিত হলো। Is all the required files are okay between the honorable president of the country and the interim government. So আমি জানি না কখনো প্রকাশ হবে কিনা, হয় কিনা, কারণ আমরা তো ইতিহাস লিখতে পারি না, কিংবা ইতিহাসের সাক্ষী হয়ে থাকা পছন্দ করি না। তাইলে হাসান হাফিজুর রহমানের মুক্তিযুদ্ধের ইতিহাস যদি কেউ পড়ে থাকে, এই জাতি কিভাবে এই জিনিসটা ভুলে যেতে পারে সেটা অন্য আলাপ। ও শুধু ইন্টারিম গভর্নমেন্টকে দায়ী করলে হবে না। দ্বিতীয় হচ্ছে তাদের উপদেষ্টা পরিষদ গঠন। আমার কখনো মনে হয় নাই যে তাদের সামনে কোনো ডেস্টিনেশন মডেল ছিল, কি করতে চায়, কি পরিবর্তন আনতে চায়, প্রায়োরিটাইজ করবে কিভাবে, কোনটাকে প্রথমে হাত দিতে চায়, কোনটাকে দ্বিতীয়তে হাত দিতে চায়। সো ইট বিকেম জাস্ট এ ড্রয়িং রুম এক্সারসাইজ, যে অমুক অমুক চিনি, সো লেট দেম বি ইনভাইটেড টু দ্য ক্যাবিনেট। সো 2, 3 হচ্ছে যে যারা বিগত সরকারের সাথে কাজ করেছে, পলিটিক্যালি এত বেশি হ্যাট্রেড ইয়াংদের কথা চিন্তা করলে, ইনক্লুডিং আমি যখন দেখা করতে গিয়েছিলাম মাননীয় প্রধান উপদেষ্টার সাথে, উনি আমাকে নিজেও বলেছেন হি হ্যাজ গট টু মাচ অফ গ্রাজ এগেনস্ট দ্য ফলেন রিজিম, এবং উনি নিজে আমাকে বলেছেন যে এটা আমি বলেছি ইয়েস। আমি যখন একটা বিষয় বলেছিলাম স্যার এটা বোধহয় ভুল হয়েছিল কি না, উনি কিন্তু হি ডিফেন্ডেড হিমসেলফ extremely loudly. So I was not prepared for that, knowing him for little longer than other people, my peers. So it is 2. 3 হচ্ছে সরকার যারা চালায়, সরকারি প্রশাসন। আমরা কিন্তু যদি আওয়ামী লীগ সরকার ভুল হয়ে থাকে, তাইলে শেখ হাসিনাকে 16 বছর এতগুলা যে কাজ করলো, উনি একা করেছে? একটা হিউম্যানলি পসিবল একটা কাজ করা? তার সরকারি কর্মকর্তা, তার সমন্বয়করা, দে ওয়ার অল ইন কনাইভেন্স। সো আমরা কিন্তু কোনো মেজর মিনিস্ট্রিতে কোনো পরিবর্তন দেখলাম না। তো আপনি যদি আমাকে বলেন যে ওভারনাইট শেখ হাসিনা ক্যানট বি চেঞ্জ, নেভার ক্যান বি কারেক্টেড, বাট all the secretaries who apple-policed her unnecessarily and made this election to happen like this, made this poor people to be deprived for the lifelong, এবং স্পেশালি যে জুলাই আন্দোলনের এতজন যে লোক মারা গেল, তাহলে কাদের মাধ্যমে করালো? সো আপনি যদি মনে করেন যে তারা সবাই ধোয়া তুলসী পাতা, অনলি শেখ হাসিনা টু বি পুট অন দ্য ডক, I don't think that history will forgive us. 3rd, 4th
ওনারা দে আর নট শিওর। আমরা প্রথম দিকে দেখেছি 6 মাস 9 মাস 1 বছর পলিটিক্যাল প্রত্যেকটা ডিসিশনে ছেন, পরে মানে 24 ঘন্টাও যাচ্ছে না, সরি দুঃখ আরেকটা সার্কুলার এসে যাচ্ছে। এগুলা আমি স্যারের সাইডের যেগুলা সংবিধান সংশোধন সংস্কার, তো এইগুলা তো আমি সবসময় মনে করি একটি অত্যন্ত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। স্যার আমাকে বলেছেন, অধ্যাপক ইউনূস নিজে আমাকে বলেছেন ওনার কী কী ডাউটগুলো আছে, সো এগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না, এই ব্যাপারে যখন আমি প্রশ্ন করেছিলাম। সো আমি বিপরীতে চিন্তা করি যে এই সমস্ত সংবিধান সংশোধন এগুলা যতই আপনি বলেন না কেন, এটা একটি ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে যারা আসবে যতদিন অপেক্ষা করতে হবে। এভাবে মানে জোড়াতালি লাগিয়ে যাদের উপরে আমাদের রেসপেক্ট নাই, দি ওয়ে থিংস ওয়ার হ্যান্ডেল আন্ডার দ্য কনস্টিটিউশন রিফর্ম কমিশন বলুন। আর পঞ্চমত হচ্ছে, আপনি যদি এগেন আমি বলছি তাহরির স্কোয়ারের কথা চিন্তা করেন এবং বাংলা আজকের থেকে 50 বছর পরেও যদি কোনো নির্মোহ ইতিহাসবিদ গবেষণা করে যে হাউ ডু ইউ ড্র সাম সিমিলারিটি বিটুইন তাহরির স্কোয়ার অ্যান্ড ঢাকা স্কোয়ার অর গণভবন স্কোয়ার ফল, তাহলে কিন্তু আমার মনে হয়, আমি যেহেতু অর্থনীতি পড়েছি, আমি স্ট্যাটিস্টিক্স পড়েছি, এটা লিনিয়ার লাইন আঁকতে পারবো আমরা। সুতরাং লেটস অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি, যার কারণেই হোক, যেই কারণেই হোক, যাদের মাধ্যমে হোক, বিপ্লব ব্যর্থ হয়েছে। এখন ইতিহাসে যদি 50 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি থাকে, বাংলাদেশ যদি থাকে, বে অফ বেঙ্গলে যদি হারিয়ে না যায় ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টের জন্য, যদি কোনো নির্মোহ ইতিহাসবিদ গবেষণা করেন যে কেন বিপ্লবটা ফেল করলো, সেই সাথে আমাদের বলতে হবে মানবাধিকার কর্মীকে তৎকালে 50 ইয়ার্স ডাউন দ্য লাইন যে বলতে হবে তাহলে 1500 ছেলে যে মৃত্যুর জন্য কে দায়ী, 1500 তাজা প্রাণের মৃত্যুর জন্য কে দায়ী। ওই দায়িত্বগুলো না নিয়ে শুধুমাত্র আপনি যদি মনে করেন ইন এ ডেসোলেট আইল্যান্ডের মতো, আলেকজান্ডার সেলকার কবিতাটি পড়েছিলাম, সেইখানে মতো আপনি শুধু একটা নির্বাচন করে আর আপনার ভাষায় যেন তেন প্রকারে, তাই না, আপনাকে যদি কোট করার অ্যালাউ করেন আমাকে, যেন তেন প্রকারে দুর্বল নির্বাচন কমিশন ওনার মতে সেইখানে করে আমরা যদি আসি, এবং যতই আপনি বলেন না কেন 180 দিন নির্বাচিত সংসদ, তারাই তো তারপরে আমরা দেখছি, আমি গেল 3 দিন যাবৎ শুধু আমার যারা ছোটোবেলার বন্ধু যারা দাবি করছে, এবং আমিও মনে করি, আমি যখন ওমরা করেছিলাম, প্রথম হজ করেছি, তখন আমি যাদের বুদ্ধি নিয়েছি, যারা অনেকে আমাদের সাথে গিয়েছেনও, তাদের আমি শুধু ওই সূরা নিসার ব্যাখ্যা পড়ছি, তারপরে বাংলা কোরআন শরীফ খুলে বসেছি, আরও ব্যাখ্যা পড়ব আশা করি, কারণ নির্বুদ্ধিতার চাইতে তো নির্বুদ্ধিতা কিছু হতে পারে না, তাই না? সো আমি দেখছি যে এই যে নারী 51% নারী, তারও একটা বড় দল। সুতরাং আমি ভাবি, আমি তো আসলে আই শুড নট হ্যাভ বিন ইনভাইটেড ইন দিস ফোরাম আসলে, কারণ আমি পার্টি টু ইট, বিকজ আমি তো আমার বৃহত্তর পরিবারে 9 জন সম্মুখ সমরে যুদ্ধ করেছেন অস্ত্র নিয়ে। আমি জানি না স্যারের পরিবারের অবস্থা কি, কিংবা স্যারের নিজের অবস্থান কি। সো আমি তো আসলে আই এম নট দ্য রাইট পারসন টু বি ইনভাইটেড টু ডিসকাস দিস কাইন্ড অফ থিং। সো আমি কখনোই মনে করি না যে আমার মতো একজন সাধারণ পরিবারের সন্তান, একজন সাধারণ সরকারি কর্মকর্তার সন্তান, যদি উনিও নিজে মুক্তিযোদ্ধা ছিলেন, বিচারিক কর্মকর্তা ছিলেন, সুতরাং সে এই জায়গায় কেন এই টিভিও মধ্যে আসতে পারতো যদি 71-এর স্বাধীনতা না হতো। এবং দ্বিতীয় কথা, জিনিসটা হচ্ছে যে আমাদের যে আজকে বাংলাদেশের যে আমি যে মেরিল্যান্ড ইউনিভার্সিটির সাথে স্টাডিটা করলাম, যে হোয়াট মেড আস টু কাম হিয়ার হোয়ার বাংলাদেশ ওয়াজ দেয়ার অন 2011। আমি ওই আমাদের ওই প্রজেক্টের কথা আপনার সাথে শেয়ার করেছি এই অনুষ্ঠানে। তো সেই ক্ষেত্রে যদি নারীর উত্থান, স্বাধীন সংবাদপত্র, অবশ্যই আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং মহান মুক্তিযুদ্ধে বেশ কিছু তরুণ কিন্তু মেধাবী সরকারি কর্মকর্তার অংশগ্রহণ, পরবর্তীকালে উত্তর আমেরিকায় গিয়ে তাদের উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ, এগুলা কিন্তু মাইক্রো ক্রেডিট, এনজিও, MFI বিরাট ভূমিকা পালন করেছে। আজকে এসে আমরা স্বাধীনতার 54 বছর পরে দেখছি যে নারী না,
এটা নাকি অ্যালাউ করে না। জি। আমি জানি না অ্যালাউ করে কিনা। আমি এই পর্যন্ত যে স্টাডি করেছি কোরআনিক ভার্সেস কিছু সামান্য 3-4টা সূরার ব্যাখ্যা যেগুলো রেফারেন্স হিসেবে এসছে। আমি গতকালকে একজন অত্যন্ত উচ্চ মার্গের বিচারিক কর্মকর্তার কাছেও অনেক কষ্ট করে গিয়েছিলাম, বিকজ আই কুড নট রিকনসাইল উইদিন মাই আপার চেম্বার, বিং এ ভেরি হাম্বল সিটিজেন অ্যান্ড কামিং ফ্রম এ ফ্রিডম ফাইটার্স ফ্যামিলি। এটা কেউ বোধহয় চিন্তা করতে পারে না। আমি জানি না, আমার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ হয় না, আমার বয়স ছিল 10+। আমি জানি না মুক্তিযোদ্ধারা কীভাবে ঘুমাচ্ছেন। অবশ্য ওনারাও ভুল করেছেন, জি, সবাই ভুল করাও একটা অধিকার। গণতন্ত্র যদি একটা অধিকার হয়, আমি তাই না? আসছি আবার আপনার কাছে। সেই প্রেক্ষিতে আমি মনে করি যে কান্ট্রি হেডিং টুয়ার্ডস এ ডিজাস্টার। এই ডিজাস্টারকে আমি ইলেকশনের পরপরই দেখব কিনা সেটা আমি জানি না, নাকি 5 বছর পরে দেখব, নাকি আমরা একটা বর্বর যুগে প্রবেশ করব। মানে আমরা যেটা কালো অন্ধকার যুগে প্রবেশ করছি, যে রাষ্ট্রপতি কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলো, কিভাবে এই উপদেষ্টারা গঠিত হলেন, কিভাবে শুধুমাত্র আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির 42% টাকা শুধুমাত্র একটা বিভাগে গেল, একটি অঞ্চলে গেল। এগুলা তো অর্থনীতির ছাত্র হিসেবে আলোচনার দাবি রাখে, গবেষকদের কাছে আলোচনার দাবি রাখে। এতজন উপদেষ্টা কিভাবে আসলেন একটা অঞ্চল থেকে, এগুলো আলোচনার দাবি রাখে। ওগুলো আপনার সমাধান না করে শুধুমাত্র একটি শক্তিশালী নির্বাচন কমিশন আর 2টা বড় দলকে ভোটে নিয়ে ভোট করে, আর বিপ্লব যেখানে ব্যর্থ হয়েছে, যেখানে তাহরির স্কোয়ারও যেটা নিয়ে আলোচনা চলছে, হোয়াই নেশনস ফেল বইটা পড়লে আপনি দেখবেন, সেটা নিয়ে তো আমাদের আলোচনা হচ্ছে না। উই হ্যাভ ফেল ইভেন জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স ক্রিয়েট করার ক্ষেত্রে উই উইল বি ফেলিং ভেরি আটারলি। আপনি কিছুদিন পরেই দেখেন, আপনার হয়তো 6 মান্থ পরেও যেতে হবে না। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনি শুনছিলেন, আপনি বলবেন। আমি জাস্ট একটা প্রশ্ন করি, এটা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত, যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে, এটা তো একটা কোনো নির্বাচিত সরকার নয়, অবশ্যই একটা ম্যান্ডেট আছে জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সরকার। তফসিল ঘোষণার পরে যেসব সিদ্ধান্ত প্রতিদিন এই সরকার গ্রহণ করছে, অনেকের কাছে এগুলো সন্দেহজনক। অনেকে মনে করে এটা তার এখতিয়ারের মধ্যেই পড়ে না যখন নির্বাচনের পথে বাংলাদেশ। অনেকে মনে করে যে তার উদ্দেশ্যটা খুব ভালো নয়, এবং কেউ কেউ মনে করেন যে তারা নিজেদের জন্যে বিকল্প কিছু অনুসন্ধান করবার চেষ্টাও করছেন এবং সেই প্রক্রিয়ার অংশ। সো আমি একটু আপনার কাছে সিদ্ধান্তগুলোর কথা বলবার দরকার পড়ে না, আপনার কাছে কি মনে হয়? কতগুলো বিষয় তো, যদি আজকে দেখলাম নিরাপত্তা উপদেষ্টা বলছেন কিছু কিছু প্রশ্নের সাংবাদিক যে এগুলো রুটিন ওয়ার্ক, কিছু কিছু বিষয় হয়তো রুটিন ওয়ার্ক, কিন্তু কিছু কিছু বিষয় রুটিন ওয়ার্ক নয় দুর্ভাগ্যবশত। যেমন পে স্কেলের ব্যাপারে তারা যেই বেতন কাঠামোর যেটা প্রস্তাব করেছে, আমার মনে হয় না এটা কোনোভাবেই গ্রহণযোগ্য। এটা এই যে তারা অল্প কয়েকদিন আছে, যদি 12 তারিখে নির্বাচন হয় তাহলে 12 তারিখের পরেই আর তাদের মেয়াদ থাকবে না, তখন তাহলে এই রকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষত যেখানে কত 2 গুণ না 2.5 গুণ বোধহয় বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, এটা এই সরকারের জন্য এটা তাদের এখতিয়ারে পড়ে বলে আমি মনে করি না। হ্যাঁ, তারা যদি ইভেন এই যে ধরনের এই প্রসঙ্গটা আসলে যে নির্বাচন কমিশনের নিয়ে আপনি অনেক কথা বলছেন, নির্বাচন কমিশনের সচিবকে আমরা দেখলাম যে বিমানের পরিচালনা পর্ষদে, নিরাপত্তা উপদেষ্টা, তারপরে আরেকজন উপদেষ্টা বা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট। আর এটা এগুলো আমার কাছে অবোধগম্য নয়। কেন এই সময় এসে তারা যেখানে বিদায় নেওয়ার সময়, কেন এই সময় এসে তাদেরকে এইসব পদে পদায়ন করা হলো? এগুলো পরবর্তী যারা নির্বাচিত সরকার আসবে তাদের উপরেই ছেড়ে দেওয়া উচিত ছিল। যেমন যে বন্দরের ব্যাপারে যে সিদ্ধান্ত, সিদ্ধান্তের ব্যাপারে পক্ষে বিপক্ষে যুক্তি আছে, কিন্তু এই শেষ সময় এসে সিদ্ধান্ত নেওয়াটা সঠিক নয় বলে আমি মনে করি। তারা যদি সিদ্ধান্ত নিত, তারা ভেবেচিন্তে তার পর্যালোচনা করে এই সিদ্ধান্তগুলো আগেই নেওয়া উচিত ছিল। তো এই কতগুলো সিদ্ধান্ত আমি আপনার সাথে একমত, এগুলো কাঙ্ক্ষিত নয়, এগুলো পরবর্তী সরকারের জন্যই রেখে যাওয়া উচিত ছিল। এই সরকারের সাথে তত্ত্বাবধায়ক সরকারের একটা তফাৎ হলো যে এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার রুটিন কাজের মধ্যে তাদের সীমাবদ্ধ রাখার কথা, এবং তারা 3 মাসের মেয়াদ,
কিন্তু এই সরকার যেহেতু অভ্যুত্থানের মধ্য দিয়ে এসছে, তাই তাদের তত্ত্বাবধায়ক সরকারের সেই বাধ্যবাধকতা তাদের বেলায় প্রযোজ্য নয়। কিন্তু নৈতিকভাবে এটা সমর্থনযোগ্য নয় যে কতগুলো সিদ্ধান্ত তারা নিতে পারে। তারা কত 15-16 মাস তো বোধহয় এখন অগাস্ট 2024 থেকে এখন পর্যন্ত অনেক মাস হয়েছে, 16 মাসের মতো হয়েছে। এই 16 মাসে তারা কতগুলো সিদ্ধান্ত নিতে হবে, এগুলো 3 মাসের মেয়াদ নয়, যাতে কতগুলো রুটিন সিদ্ধান্তের মধ্যে তাদের সীমাবদ্ধ থাকতে হবে। শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত নেওয়াটা কাঙ্ক্ষিত না বলে আমি মনে করি। কিছু কিছু ইভেন দেখছি আমরা প্রকল্পও তারা পাশ করে দিচ্ছেন এখন অনেক একে। কিছু কিছু প্রকল্প হয়তো প্রয়োজনীয়, কিছু কিছু প্রকল্প হয়তো প্রয়োজনীয়, কিন্তু ছোটখাটো প্রকল্প, কিন্তু বড় এই যে আমাদের পরবর্তী সরকারকে এগুলোকে পরবর্তী সরকারের জন্য বাইন্ডিং করা, এগুলো তারা এই সিদ্ধান্তের মাধ্যমে পরবর্তী সরকারের জন্য বাইন্ডিং করছে, এটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কিন্তু ছোটোখাটো মানে রুটিন নয়, কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত নেওয়াটা অপরিহার্য, গুরুত্বপূর্ণ, সেগুলো তারা নিতে পারে। কিন্তু এই পদায়ন, তারপরে এই যে বেতন কাঠামো তৈরি করা, এগুলো এবং এই যে এগুলো কোনোভাবে কাঙ্ক্ষিত নয়, আমি মনে করি না। এই মামুন রশিদ যদিও বলেননি, কিন্তু তার কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল প্রশ্নটা আপনাকে করি যে এই অভিযোগে কি এই সরকারকে অভিযুক্ত করা যায় কি না যে তারা একটা বিশেষ শক্তিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে, এবং যে কারণে আজকে অনেক রকমের কথা, অনেক রকমের সিদ্ধান্ত শুনতে হয়। একটা হয়তোবা উনি বলেন নাই, কিন্তু আপনি যেটা বলেছেন ওনার কথার প্রেক্ষিতে হয়তোবা এটা সত্য, আবার সত্য নাও হতে পারে। তা আমাদের কাছে যেহেতু প্রমাণ নেই, তো আমার পক্ষে এ ব্যাপারে কিছু না হয় না বলাটা গুরুত্বপূর্ণ। কিন্তু এটা যদি হয়ে থাকে, এটা যদি প্রমাণিত হয় ভবিষ্যতে যে তারা কোনো বিশেষ শক্তিকে কিংবা বিশেষ গোষ্ঠীকে তারা সন্তুষ্ট করার জন্য বিশেষ গোষ্ঠীর স্বার্থে তারা কাজ করছে, তাহলে সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো আমি কায় মনোবাক্যে প্রার্থনা করব যে আমরা সকলেই চাই যে 12ই ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হোক, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, তার মাধ্যমে একটা যে আমাদের গণতান্ত্রিক উত্তরণের একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠানীকরণের একটা পথরেখা অথবা প্রথম পদক্ষেপ এই যে রচিত হবে। আপনি তো বাংলাদেশে দীর্ঘকাল ধরে ভালো নির্বাচন, সৎ যোগ্য প্রার্থীর আন্দোলন, বহু বিষয় নিয়ে নির্বাচন কমিশনের সংস্কার, এগুলো নিয়ে কথা বলছিলেন, এবং এত সংগ্রাম মিস্টার মামুন রশিদের ভাষায় 1500 আত্মদান এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা, উত্তরণের জন্যে। সেখানটাতে আজকেও যদি ওই যে একটা যেন তেন প্রকারের নির্বাচন বা কোনো রকম, আপনিও এখন ভালোভাবে বলতে পারছেন না যে না আমরা এমন একটা বিধি ব্যবস্থা করলাম যাতে এটা ভালো নির্বাচন। আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলেন, ঐকমত্য প্রতিষ্ঠার জন্য 8 মাস সময় শ্রম ব্যয় করলেন, এবং শেষ পর্যন্ত এটা মোটামুটিভাবে সবাই বলছে একটা নির্বাচন, কোনো রকম একটা নির্বাচন হবে। তাহলে উন্নতিটা, এর দায়টা কার আসলে? আপনার, প্রফেসর মোহাম্মদ ইউনূসের, আমাদের নির্বাচন কমিশনের, না কার দায়? আমি প্রায় 1 বছর ওই যে প্রথম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে, আমি তো বলেছিলাম যে কমিশনের দরকারও ছিল না, আপনাকে প্রধান করার দরকার ছিল না, আপনি যা বলেছেন সেগুলো নিয়ে নিলেই হতো। যাই হোক, আমি সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিনা পারিশ্রমিকে এই বছর খানেকের মতো কাজ করেছি, কারণ আমি মনে করেছি যে আপনি পারিশ্রমিক নেন আর না নেন, নিশ্চয়ই নেন, রাষ্ট্রের সম্পদ বেঁচে। কিন্তু আমার প্রশ্ন যে কি হতে যাচ্ছে না, আমি যে যেমন কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেমন আমাদের সংস্কার কমিশন গঠনের পরে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, যদিও আমাদের সাথে কোনো রকম আলাপ আলোচনা করা হয়নি, এবং আমাদের যে সুপারিশের জন্য অপেক্ষা করা হয়নি, এবং এটা গ্রহণযোগ্য ছিল না, এবং সেই কথা আমি তাদেরকে বলেছি। এবং এরপরে আমরা যে সকল সংস্কার প্রস্তাবগুলো, কখনো ভাবেননি যে পদত্যাগ করি? যেহেতু আপনার কথা শোনা হচ্ছে না, 35 বছর যাবত আপনি সুন্দরভাবে নির্বাচনের কথা বলছেন, আমরা আপনার গুণমুগ্ধ হয়ে গেলাম, কিন্তু অন্যদেরকে প্রভাবিত করতে পারলেন না। আমি তো মানে যাদেরকে আসলে প্রভাবিত করা দরকার তাদেরকে প্রভাবিত করতে পারলেন না। আমরা যেগুলো ধরেন নির্বাচন কমিশন গঠন করেছে, এটা
একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, এটা দলীয় সরকার নয়। তো আমরা আশা করেছিলাম যে যাদেরকে নিয়ে ঘুরতে হবে, যেহেতু দলীয় সরকার অধীনে ঘুরতে হচ্ছে না, এটা একটা নিরপেক্ষ এবং শক্তিশালী নির্বাচন কমিশন ঘুরতে হবে, সেটা আমরা আশা করেছিলাম। আর আমরা প্রস্তাবগুলি যখন পেশ করলাম, এবং আমরা তো কতগুলো প্রস্তাব ঐক্যমত্য কমিশনে আলোচিত হয়েছে, যেগুলো বিশেষত সংবিধান সংস্কার সংক্রান্ত। আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবও অনেকগুলো সুপারিশও সংবিধান সংক্রান্ত, কিন্তু অনেকগুলো সুপারিশ আছে যেগুলো কোনোভাবেই যে রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্যের প্রয়োজন ছিল না, এবং এগুলো সরকার নির্বাহী আদেশে কিংবা অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারত। কিন্তু যেমন একটা উদাহরণ, আমরা রাজনৈতিক দলের গণতন্ত্রায়ন দরকার। আমরা যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, রাজনৈতিক দলের গণতন্ত্রায়ন দরকার। রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা দরকার। রাজনৈতিক দলকে তাদের নেতাকর্মীদের কাছে দায়বদ্ধ করা দরকার। তো আমরা প্রস্তাব করেছিলাম যেমন এই যে রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনার, এবং এরপরে রাজনৈতিক দল থেকে বিরোধিতাও ছিল না, কিন্তু হয়নি দুর্ভাগ্যবশত। এটা সরকার অতি সহজেই এটা এই যে আমাদের তথ্য অধিকার আইনের সংশোধন করে শুধুমাত্র কর্তৃপক্ষের সংজ্ঞাটা একটা বাক্য লাগবে না, একটা বাক্যের অর্ধেক, যে কর্তৃপক্ষ বলতে রাজনৈতিক দলকেও বোঝায়, এইটুকু হলেই হইতো। তো এইরকম আরও অনেকগুলো আমরা কোনগুলো বাস্তবায়ন যোগ্য, এগুলোর আমরা প্রত্যেকটা সংস্কার কমিশনের পক্ষ থেকে। আপনি যদি বেয়াদবি না নেন, আমার চিন্তাটা হচ্ছে যে আপনার মতো ভালো লোক কোনো কথা শুনছে না সরকার, আপনি পদত্যাগ করলেন না কেন? না, তখন তো আমাদের সুপারিশ করা হয়ে গিয়েছে, তখন আর পদত্যাগ করেও, এবং আমরা কিন্তু আমরা কমিশনের পক্ষ থেকে আমরা সবাই বলেছি। কখনো ক্ষোভ জন্মেনি? ক্ষোভ তো আছে, এবং ক্ষোভ প্রকাশ করেছে। আমরা ওই যে জিল্লুর, আপনি হয়তো লক্ষ্য করেছেন কিনা, আমরা সংবাদ সম্মেলন করে আমি তো লিখিতভাবে আমরা এগুলো আমাদের যে ক্ষোভ এবং আমাদের অসন্তুষ্টি প্রকাশ করি। মানে কমিশন প্রধানদের যদি অধিকাংশ কমিশন প্রধান সবাই তার কথা বলেননি, ইনক্লুডিং হিম, যে কথাবার্তা বলেছেন তাতে বোঝা যায় যে সরকারের কাছে সংস্কারটা একটা রেটরিকে ছিল, শব্দটা তারা আসলে কিছু করেননি। সেটা ওনার কথা বলি, দুর্নীতি দমন কমিশন, সংস্কার কমিশনের প্রধানের কথা বলি, আরও অনেক বলা যেতে পারে। আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই, যারা রাজনৈতিক অর্থনীতির বিবেচনা থেকে, যে আসলে নির্বাচনের পূর্বে, নির্বাচন কালীন সময় এবং তার পরবর্তী সময়টাতে কি কি চ্যালেঞ্জ দেখেন আপনি? না, আমরা তো একটা তো সুন্দরভাবে বললেন ডক্টর বদিউল আলম মজুমদার, যে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, বাস্তবায়নের দায়িত্বে থাকবে নতুনভাবে নির্বাচিত সরকারটি। এটা তো মানে নির্বাচনী রাজনীতিতে যদি বিশ্বাস করেন, নির্বাচনী নৈতিকতায় যদি আপনি বিশ্বাস করেন, উই হ্যাভ ডান এন গ্রস ইনজাস্টিস টু দ্যাট উড বি গভর্নমেন্ট টু বি ইন পাওয়ার অর উড বি গভর্নমেন্ট। এটা শুধু যে এই যে বেতন বৃদ্ধি সরকারি কর্মকর্তাদের শুধু তা না, আপনি ধরেন এই যে জনগুরুত্বপূর্ণ সম্পন্ন প্রকল্প, এত বড় বড় প্রকল্প, ধরেন নতুন সরকার যখন আসবে তখন তার যে কাউন্টার পার্ট ফান্ড, আপনাকে আমি বলি, আমি মানে যমুনা সেতুর সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম, ফিনান্সিয়াল মডেলিং এবং বাস্তবায়নের সাথে। প্রজেক্ট অ্যাকাউন্টগুলো সব আমাদের ব্যাংকে ছিল। আমরা দেখেছি $700 মিলিয়ন ওয়াজ দ্য প্রজেক্ট, এর মধ্যে $100 মিলিয়ন শুধু বাংলাদেশ সরকার দিবে, অ্যান্ড দ্যাট বিকেম এ হিউমাঙ্গাস টাস্ক। মানে ওর বাকি $600 মিলিয়ন কিন্তু 3 জন ডোনার দিবে, আর শুধু কাউন্টার পার্ট ফান্ড দিবে এজ এ টোকেন $100 মিলিয়ন। তাও শুরু করতে বলেছে, ওয়ার্ল্ড ব্যাংক ওয়াজ এগ্রিয়েবল, আস্তে আস্তে করে শুরু করে যে টোকেন অফ কমিটমেন্ট আমরা যেটা করবো। দ্যাট ওয়াজ নেক্সট টু ইম্পসিবল আমাদের জেনারেট করা ওই সময়। তো তাইলে আপনি বলেন এই যে প্রকল্পগুলা, কাউন্টার পার্ট ফান্ড, আইন কানুন তৈরি করা, রোল আউট যখন হবে, বড় বড় লালদিয়া প্রজেক্ট, পানগাঁও প্রজেক্ট, নিউ মর্নিং প্রজেক্ট, তো এটা একটা কোনো ওনাদের ওই সংবিধান সংস্কার করছে, এই সংবিধানের ভিত্তিতে আমরা চাচ্ছি এই সমস্ত ফুলধারায় শুধু মধু বইবে, তাই না, বাংলাদেশের গণতন্ত্রের জোয়ার বয়ে যাবে, সেটা আমরা আশা করছি। আবার একদম অতি হতাশ সংবিধান সংস্কার কমিশনের প্রধানকে আমরা পেলাম আজকে, নির্বাচন সংস্কার, নির্বাচন।
তারপর সংবিধানের সাথে জড়িত ছিলেন, ঐকমত্য কমিশনের যেহেতু সদস্য ছিলেন। এই ক্ষেত্রে। তো এখন আমরা এই যে সরকারকে আবার এখন আপনি কি করবেন? আপনি যদি নির্বাচিত হতেন, উনি যদি পরবর্তী প্রধানমন্ত্রী কিংবা অর্থমন্ত্রী হয়, ওনার এত সোজা যে আপনি ডিপি ওয়ার্ল্ডকে না বলবেন, এত সোজা তাদের ব্যাপারে একটা ইনভেস্টিগেশন নিয়ে আসবেন যে ওয়েদার দ্য টেন্ডার প্রসেস ওয়াজ ট্রান্সপারেন্ট ওয়ার্ডসিলার ব্যাপারে কিংবা যে কোনো একটা পোর্টের মানে কোম্পানির ব্যাপারে। এটা যদি সিঙ্গাপুর পোর্ট অথরিটি হতো, আপনি আপনি দেখেন, আপনি জাপানকে আনলেন, আপনি সেখানে কোরিয়ান কোম্পানি কাজ করলো, থার্ড টার্মিনালের কী অবস্থা? আপনি পদ্মা সেতু গিয়ে রিসেন্টলি গিয়েছেন কিনা আমি জানি না, কিছুদিন আগেই এইতে কুষ্টিয়াতে গেলাম। সো আমার যেতে হয়েছিল একটা জরুরি কাজে, সো আমি দেখে এসছি। সো এই যে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া, ওগুলো তো বন্ধ হয় নাই, কারণ পুলিশ দুর্বল, সব দুর্বল। এখন আপনি আমাকে কি দিয়ে যাচ্ছেন? এমনকি বাবা মা যে পারে না কিচ্ছু, আগের দিনে যখন বিয়ে হইতো মেয়েটাকে অন্তত লেপ তোষক দিত শীতের দিনে, অন্য কিছু না পারুক, তাই না? তো এই সরকার যে একটা কাটোবার, আমাদের মিলিটারি সায়েন্স পড়েছি আমি অনেক দিন, সো আমি মিলিটারি সায়েন্স পড়াইও ন্যাশনাল ডিফেন্স কলেজে, সো আর্ম ফোর্স ওয়ার্ক করছে। সো তখন আমরা যে কাটোবার করলাম রিলের রেস যদি মনে করি যে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের মরে পড়ে যাক, শেষ হয়ে যাক, ওই ধরনের বদদোয়া যদি না দিতে চাই পরবর্তী সরকারকে ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে, তাহলে আমি কি দিয়ে গেলাম তাদেরকে? একটা অমানিসা ছাড়া, একটা যন্ত্রণা ছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে। এবং প্রতিষ্ঠানগুলো দেখেন কি হলো আজকে, বলেন প্রতিষ্ঠানগুলো, কোন প্রতিষ্ঠানটা শক্তিশালী আপনি মনে করছেন? কোন প্রতিষ্ঠানে সাধারণ জনগণ গিয়ে এখন তড়িৎ বিচার পাচ্ছে কিংবা তড়িৎ সমাধান পাচ্ছে? আপনি আমাকে একটা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে যে কোনো বিচারালয় কিংবা ধরেন আপনি যে কোনো প্রাইমারি স্কুলে একটা কৃষক কি সরাসরি সরকারি প্রাইমারি স্কুলে কিংবা সরকারি জেলা স্কুলে একটা গরিব মানুষ তার ছেলে মেয়েকে ভর্তি করতে পারছে কিনা? তাহলে এই যে 1500, আমি আবারও বলছি যে বাচ্চারা যে মারা গেল, তরুণরা যে মারা গেল, সম্ভাবনা, এটা আপনি কি জবাব দিবেন? আপনি যদি আখেরাতেও বিশ্বাস করেন, পরবর্তী জীবনেও বিশ্বাস করেন, হোয়াট উইল বি ইউর আনসার? যখন মুনকার নাকির আপনাকে ধরবে কিছুদিন পরে, কেউ হয়তো আল্লাহ বিশ্বাস করে না, যদি কেউ আল্লাহ বিশ্বাস করে, যারা সংখ্যাগরিষ্ঠ লোক আল্লাহ বিশ্বাস না করলে তো আর এই ধরনের ধর্মভিত্তিক দলগুলা এই জায়গায় আসতে পারতো না। নিঃসন্দেহে বিশ্বাস করে, ওরা বিপদগামী হতে পারে, ভুল বোঝানো হতে পারে, কিন্তু বিশ্বাস করে আমি ধরে নিলাম। তাহলে আপনার উত্তরটা কি হবে? আমি কি দিয়ে গেলাম? আপনাকে তো আপনার ছেলে অন্তত টাকা না দেন, জমি না দেন, ভালো জায়গায় পড়েছে সে আমি জানি, পড়ছে, কিন্তু আপনাকে তো এইটা ধরবে। আপনার ছেলে যদি অত্যাচার করে, অনাচার করে, কেউ না কেউ বলবে। তাহলে জিল্লুর রহমান তার ছেলেকে কি শিক্ষা দিল? মিসেস জিল্লুর রহমান ছেলেটাকে কোনো নৈতিকতা শিক্ষা দিল না, সামাজিকতা শিক্ষা দিল না। তো ওইগুলো তো দেখছি না আমরা কি দেখছি? সকালবেলা একটা কথা, বিকালে এটা উড্র, যেটা একটা গুজব রটে, গুজবটার প্রেক্ষিতে সরকার একটা সিদ্ধান্ত গ্রহণ করে, মানে তাহলে গুজব হেডে বেসিস। তো এই কারণে অর্থনৈতিক ব্যবস্থাপনায় যদি জবাবদিহিতা সৃষ্টি না করতে পারে, আমি তো আপনাকে বললাম যে সিদ্ধান্তগুলো গৃহীত হলো মন্ত্রিপরিষদ বৈঠকে, পরিকল্পনা মন্ত্রণালয়ে, সেইগুলার বাস্তবায়নের ক্ষেত্রে কি কি সমস্যা, কি কি চ্যালেঞ্জ, আমরা নতুন সরকারকে কি দিয়ে যাচ্ছি। আর আরেকটা বড় কথা, যে সরকারগুলার সক্ষমতা বৃদ্ধি, যেটা উনি অন্যভাবে বলেছেন, রাজনৈতিক দলের কথা বলেছেন, তারা কিভাবে চালাতে পারবে কিনা। আমরা এখন হয়তো নৃত্য করছি যে সরকার পরিবর্তন হবে, নির্বাচন হবে, তারা পারবে কিনা। আমরা তো ভালো লোকের সরকার দেখলাম, 70% ডিসিশনস ওয়ার ফল্টি। আমি আপনাকে বলি, যে কোনো লোক, আমি একদম ওপিনিয়ন দিচ্ছি ন্যাশনাল টিভিতে, আপনারটা যদি একটা ন্যাশনাল টিভি ধরেন, আপনি যে কোনো নির্ভীহ অর্থনীতিবিদ যদি নির্মোহ প্রশাসনিক কর্মকর্তা যদি তার পিএইচডি থিসিস করে ইয়েল ইউনিভার্সিটিতে কিংবা ফ্লেচার ইনস্টিটিউটে, টাফস ইউনিভার্সিটি, দেখবেন আপনি 70% অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইকোনমিক ডিসিশনস ওয়ার ফল্টি। উনি যেমন রাজনৈতিক দলের কথা বলছেন, এইখানেও দেখবেন আপনি, আমাকে তো জিজ্ঞেস করা হয় নাই, বাণিজ্য সচিবের মতামত নেওয়া হয় নাই, অর্থ সচিবের মতামত নেওয়া হয় নাই, হয়তো প্রেস সচিব গিয়ে একটা কথা বলে দিয়েছেন। হয়তো আপনি নিজে বলেন,
আমাদের বিডার চেয়ারম্যান কেন টার্কিতে যে অস্ত্রের সমরাস্ত্র কারখানা ভিজিট করবে? এখন আপনি যদি জিও পলিটিক্স আপনার সাক্ষাৎকার বলেন, তাহলে কিন্তু আপনার ওই যে দেওয়ান গাজীর কিসা নাটক ছিল, ইসেতে কিসে আছে কিসেতে ইসে, ওটার উত্তর পেয়ে যাবেন আপনি কিন্তু। জি, ডক্টর বদিউল আলম মজুমদার, ফাইনাল রাউন্ড, সো ক্লোজিং রিমার্কস, 5 মিনিট সময় আপনার জন্য। ওই যে উনি প্রতিষ্ঠানগুলোর কথা বলেছেন, প্রতিষ্ঠানগুলোর চরম দুরবস্থায় আছে, দুর্ভাগ্যবশত। আজকে আমি একটা উদাহরণ দিচ্ছি। আমার এক বন্ধু, তিনি IBM এর ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন বা মার্কিন যুক্তরাষ্ট্রে। তিনি এখানে এসছেন এবং তিনি একটা জমি রেজিস্ট্রি করার জন্য চেষ্টা করছেন। তো ওনার কয়েকশো টাকা ফি দেওয়ার কথা, কিন্তু তাকে 15,000 টাকা তার কাছ থেকে চাওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, 15,000 টাকাই নয়, এবং তিনি একজন ওই যে উচ্চশিক্ষিত এবং পরিচিত, এবং তার কাছ থেকে এত সব কাগজপত্র চাওয়া হচ্ছে যেগুলো যে কোনো প্রয়োজন নেই। সে গ্রহীতা এবং তার ট্যাক্স রিটার্ন থেকে আরম্ভ করে অনেক কিছু, এবং এগুলো হয়রানি, নিছক হয়রানি। তো এই যে হয়রানি চলে আসছিল, এই যে দুর্নীতি চলে আসছিল, এটার অবসান ঘটেনি দুর্ভাগ্যবশত। এবং এটা আমার তো মনে হয় সব প্রতিষ্ঠানেই ব্যাপারে এটা সত্য। তো এইগুলো যদি আমরা এগুলোতে পরিবর্তন না হয়, তাহলে তো আমরা এই যে আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি, আমরা আমাদের 1500-র মতো ছেলেমেয়েরা এবং একই সাথে খেটে খাওয়া মানুষ প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। তো রক্তের ঋণ তো আমরা শোধ করছি না, বরং আমরা বিশ্বাসঘাতকতা করছি। আমরা তাদের প্রতি যে তারা যে আমাদের কাছে দায় রেখে গিয়েছে, তারা তো প্রাণ দিয়ে আত্মত্যাগ করেছে। আমাদের উপর দায় ছিল যেই লক্ষ্যে তারা প্রাণ দিয়েছে সেটাকে বাস্তবে রূপায়িত করা। এটা বেটার বাংলাদেশ, একটা আরও ওই যে এমন বাংলাদেশ যেতে একটা গণতান্ত্রিক ব্যবস্থাটা প্রতিষ্ঠা হওয়ার পর সুগম হবে, প্রতিষ্ঠানগুলো শক্ত ভিতের উপর দাঁড়াবে, বৈষম্য অবসানের পথ সুগম হবে। তো এগুলোর ব্যাপারে আমরা খুব একটা ওই যে ভালো অবস্থানে নেই দুর্ভাগ্যবশত। তো এটা আমরা যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগটা তার প্রতি যথাযথ আমরা, ভালো লোকরা পারলো না কেন, এখন তো প্রশ্ন উঠবে। সেই প্রশ্নবোধে আমাদের ইতিহাসবিদদেরকে এবং আমাদের ওই যে বিশেষজ্ঞদের, কেউ তো বলেন যে পারলো না, এটাকে যোগ্যতার সমস্যা নয়, সদিচ্ছারও সমস্যা, এবং হয়তোবা যোগ্যতা, সদিচ্ছা। যেমন একটা বিষয়, আমি একটা বিষয়ের কথা উল্লেখ করতে চাই। এই যে প্রথম থেকেই কতগুলো মামলা হলো, যে ঢালাওভাবে মামলা হলো, যে শত শত হাজার আসামি, এবং এই যেই ব্যক্তি কোনো খুন খারাপি এইসবের সাথে যুক্ত নয়, সে হয়তো অন্যায় করেছে, কিন্তু তার বিরুদ্ধে খুন খারাপির মামলা দিয়ে দিল। এগুলো তো কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না। এবং আমরা বলার চেষ্টা করেছি, আমি একজন নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে বলার চেষ্টা করেছি, তার একটা প্যানেল অফ লয়ার তৈরি করার প্রয়োজন ছিল। এই প্যানেল অফ লয়াররাই এই যে যারা এই যে সংক্ষুব্ধ, যারা ভিকটিম, তাদেরকে সহায়তা করতে পারত, কিন্তু এইরকম কোনো কিছুই করা। আমি খুবই সংক্ষেপে বলার চেষ্টা করব। অফকোর্স আমরা পরিবর্তন চাই। আমি জীবন সায়ান্নে বলছি, স্যার বেয়াদবি নেবেন না। 35 বছর শুধু নির্বাচন, সুষ্ঠু নির্বাচন নিয়ে যিনি কথা বলেন, নিঃসন্দেহে তার বয়স তো 35 বছরের বেশি হবে, তাই না? সো সেই ক্ষেত্রে আমাদের আকাঙ্ক্ষা আছে, আমাদের একটা ভালো প্রাইভেট সেক্টর আছে। আমি এখনও মনে করি, আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, বিশেষ করে বিদেশি বন্ধুরা, বাংলাদেশকে একটা নিউ ইয়র্ক টাইমসের লেখাটার পরে, রেডিকালাইজেশন লেখাটার পরে, যে বাংলাদেশকে একটা আফগানিস্তান হয়ে যাবে কিনা। সো আমি বলেছি না, তার কারণ হচ্ছে বাংলাদেশের রয়েছে একটি শক্তিশালী প্রাইভেট সেক্টর। তখন উনি ভদ্রলোক বললেন, তোমাদের প্রাইভেট সেক্টর তো রেসপন্সিবল না, ট্যাক্স ফাঁকি দেয়। আমি বলছি না, তুমি ইজ অফ ডুইং বিজনেসটা ঠিক করে দাও, দেখবা যে ট্যাক্স ফাঁকি দেওয়া কমে যাবে। অ্যাজ লং এজ দে ক্যান মেক মানি, দে আর রেডি টু শেয়ার সাম অফ দেয়ার মানি উইথ দ্য কমন পিপল। এটা আমরা বিভিন্ন সময়, বেশিরভাগ ব্যবসায়ীরা কিন্তু ট্যাক্স দেয় না, আবার গ্রামে যায় জাকাত দেয়।
মসজিদে চাঁদা দেয়, এতিমখানা নিজের বাবার নামে এতিমখানা খুলে। সো এটা মজার দেশ, কিন্তু এটা স্টাডিও হয় না মানুষের। আপনাকে বলি, আপনাকে দুইটা লাইন যে আমরা আরেকজন আমাকে বোরকা নিয়ে প্রচুর প্রশ্ন করছে, হিজাব বোরকা। তো আমি বললাম যে বোরকা সবাই যে একদম ধর্মীয় কারণে পরে এরকম না। আপনি নিজে জানেন জনাব জিল্লুর রহমান, আমি কিছুটা অপ্রিয় কথা বলি, কারণ আমি আল্লাহ জানি কেন আমাকে একটু তাড়াতাড়ি বুঝাই দেয় যে ঘটনার পিছনে কি আছে। তো আমি দেখলাম প্রায় আমাদের 1 কোটি লোক বাইরে কাজ করে, মানে শ্রমিক পর্যায়ের, মধ্যপ্রাচ্য দূরপ্রাচ্য সহ। তো হিসাবে 2 কোটি, হ্যাঁ আচ্ছা 1 কোটি ধরলাম ওয়ার্কার গ্রুপ, তাদের তো পরিবাররা বাংলাদেশে থাকে, তাই না? তাদের মধ্যে অর্ধেক প্রায় প্রতি বছর দেশে আসতে পারে না, এবং তাদেরও কিন্তু পরিবার পরিজন বোরকা পরে। তারা কিভাবে জীবনযাপন করে, হাউ ডু দে লিড দেয়ার প্রাইভেট লাইফ। এই বাংলাদেশে যেমনটি গার্মেন্টস এক্সপোর্ট হচ্ছে, গতকালকে দেখলাম সেলিব্রেট করছে ওরা আইটি সার্ভিস এক্সপোর্টে $1 বিলিয়ন টাচ করেছে, তেমনটি কিন্তু বিভিন্ন ধরনের আনএক্সেপ্টেবল ইসলামিক কালচারে মুভিও তৈরি হচ্ছে। পুলিশ বের করেছে এই ধরনের র্যাকেট, ওগুলো এক্সপোর্ট হচ্ছে, ইউটিউবে যাচ্ছে ইরোটিকা মুভিজ। সুতরাং এটা একটা লেজগ অবস্থা। এইটা ঠিক করার জন্য আমরা মনে করেছিলাম যে এই জুলাই বিপ্লব একটা কাজ করবে। যখন জুলাই বিপ্লবের চরম ব্যর্থতা দেখলাম আমরা, যারা বিপ্লবটা করলো বলে দাবি করছে তাদের, কিংবা বিপ্লবের পিছনে যারা দাবি করেছে গঠন পটিয়সী, অন্যদের ভাষায় আর আমাদের ভাষায় ঘটন পটিয়সী। সো সেই ক্ষেত্রে তারা যে ধরনের কথা বলছেন, তারা রূপকল্প দিচ্ছেন আমাদেরকে ভবিষ্যতের জন্য, টোটালি এলিনিয়েটেড উইথ দ্য, মানে ওনার নাতি যদি থাকে, আপনার যদি না ছেলে থাকে, মেয়ে থাকে ছোট, টোটালি ডিসকানেক্টেড। ওরা কি চিন্তা করছে, ওই যে বাংলা যে কথা বলছে না যে আমি গাই কি আমার সারিন্দা বাজাই কি, দ্যার ইজ নো সিনক্রোনাইজেশন। এই সিনক্রোনাইজেশন ঠিক না করে, শক্তিশালী প্রতিষ্ঠান না করে, সুতরাং আমি মনে করি, আমি হয়তো নিজে দেখে যেতে পারবো না, স্যার দেখে যাবেন কিনা জানি না, স্যারের জন্য আমি দোয়া করি, আজকে যেহেতু ডাক্তারের কাছ থেকে এসেছেন উনি। সো আমি মনে করি একটা বিরাট বিপ্লব হইতে পারবে, এবং ফলোড বাই এ কালচারাল রেভলিউশন, যাতে করে মানুষ বিপ্লবের ফলটা দেখতে পারে। ফলটা মানে তার বাবার নামে টেন্ডারে পার্টিসিপেট করার জন্য লাইসেন্স না। থ্যাংক ইউ। দর্শক, অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মামুন রশিদ এবং ডক্টর বদিউল আলম মজুমদার অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার অতিথিরা নানা বিষয় নিয়ে কথা বলেছেন, প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করবার কথা বলেছেন। আমরা সবসময় বহু বছর ধরে এই আলোচনা করছি, স্বচ্ছতা, জবাবদিহিতার আলোচনা করছি, এবং দুর্ভাগ্যজনক যে যারা এইসব কথা বিগত দিনগুলোতে বছরের পর বছর বলেছেন, তারা দায়িত্ব নিয়ে সরকারে গিয়ে ঠিক ওই একই কাজ করেছেন, অর্থাৎ যা বলেছেন তার উল্টোটা করেছেন। সামনে একটা নির্বাচন, আর নির্বাচন হবে কি না সেটা কারো কারোর মধ্যে সংশয় থাকলেও দেশের অধিকাংশ মানুষ এবং প্রধান রাজনৈতিক দলগুলো প্রায় সবাই নির্বাচনের পথে। তবে সবার মধ্যেই সবাই এক বাক্যে স্বীকার করছেন যে এটা কোনো আইডিয়াল ইলেকশন হচ্ছে না, এটা বিগত নির্বাচনগুলোর ধারাবাহিকতার একটা নির্বাচন হচ্ছে, এবং সবাই মোটামুটিভাবে মানসিকভাবে প্রস্তুত যে কিছু একটা হয়ে যাওয়াটাই, মানে আপাতত এদের হাত থেকে বাঁচি, এরকম একটা মনোবৃত্তি অনেকের মধ্যে আছে। আবার যারা সরকারে আছেন বা নির্বাচন পরিচালনার সঙ্গে নানাভাবে যুক্ত আছেন, তাদের মাথায় কী আছে সেটাও অনেকের কাছে বোধগম্য নয়, এবং যে কারণেই আজকে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান, ঐকমত্য কমিশনের একজন অন্যতম সদস্য, যারা 8 মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন, ঐকমত্য প্রতিষ্ঠার কাজ করেছেন, জুলাই চার্টার তৈরি করেছেন, এবং সেটা আদেশ হিসেবেও জারি হয়েছে, তারাই এখন সরকারের ভূমিকা এবং নির্বাচন কমিশনের যে যোগ্যতা, কার্যক্রম সেগুলো নিয়ে প্রশ্ন তুলছেন। একইভাবে মিস্টার মামুন রশিদও সেই কথা বলেছেন, এবং অনেক প্রশ্ন তারা তুলেছেন। আমি জানি যে এই সব প্রশ্নের কোনো উত্তর কেউ এখন দিতে পারবেন না, বরং এই প্রশ্ন করবার অপরাধে অভিযুক্ত করতে পারবেন নানাভাবে। এই প্রশ্ন ওনারা তুলেছেন যে সরকার আসলে শেষ পর্যন্ত কী দিয়ে যাচ্ছে সেটা যেমন প্রশ্ন, আদৌ যাচ্ছে কিনা বা
কতটা যাচ্ছে কতটা থাকছে সেই প্রশ্ন আছে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রশ্ন তুলেছেন আমার আরেক অতিথি, এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তো অনেক পরের কথা, দেশে আসলে একটা মোটামুটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলবার ইতোমধ্যেই যথেষ্ট সুযোগ রয়েছে। এখানে নারীর প্রসঙ্গ আলোচনা উঠেছে, কিন্তু একই সঙ্গে সমাজের যে নানাভাবে ধর্ম বর্ণ গোত্রের বিবেচনা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন তারা আসলে এই নির্বাচনে কতটা নিরাপদ বোধ করছেন, নির্বাচনে ভোট দিতে তারা যেতে পারবেন কিনা, ভোট দিয়ে বাড়িতে ফিরতে পারবেন কিনা, ভোট দিলে কি হবে না দিলে কি হবে, ভোটের পরে তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা আছে কিনা, সেটা নিয়ে সারা দেশেই তারা কথা বলতেও ভয় পাচ্ছেন। কিন্তু বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যারা তাদের সঙ্গে গত কয়েক মাস ধরে কথা বলছেন তাদের মধ্যে এই আশঙ্কাটা ভীষণভাবে প্রবলভাবে আছে, এবং সব মিলিয়ে এটা মোটামুটিভাবে স্পষ্ট। এখানে নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদনের কথা উচ্চারণ করেছেন আমার এক অতিথি, বাংলাদেশ যে একটা অন্ধকার যুগের মধ্যে প্রবেশ করেছে সেটা মোটামুটিভাবে স্পষ্ট, এবং সেটা এই সরকারের আনুকূল্যে হয়েছে সেটাও নিয়ে খুব বিতর্ক করবার সুযোগ নেই। এখন সেখান থেকে সেই অন্ধকার থেকে আলোয় প্রত্যাবর্তন কীভাবে হবে সেটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।